আসসালামু আলাইকুম। এক রাজ্যের রাজা সকলের উইশ পূরণ করত। যার যা ইচ্ছা হতো রাজা তাকে তাই দিত। এর ফলে রাজ্যের সবাই ভালোবাসতে শুরু করে ওই রাজাকে। কিন্তু তারা তো জানতই না যে এই রাজা আসলে ছিল এক ভয়ঙ্কর জাদুকর, যে কিনা রাজ্যের সবাইকে বোকা বানিয়ে তাদের আত্মাকে নিয়ে খেলছিল। আর এই ব্যাপারটা জেনে যায় তারই অ্যাসিস্ট্যান্ট আশা। আর এরপর আশা উইশ পূরণ করা এক তারার জাদুর সাহায্যে রাজাকে থামানোর চেষ্টা করে। সে কি আদৌ এই ভয়ঙ্কর জাদুকরকে থামাতে সফল হবে, নাকি এর জন্য বলি যাবে হাজারো প্রাণ? জানতে হলে দেখতে হবে আজকের এই গল্পটি, যার নাম উইশ। গল্পের শুরুতে আমরা একজন মেয়ের কণ্ঠ শুনতে পাই, যেখানে মেয়েটি আমাদেরকে একজন মহান ব্যক্তি সম্পর্কে বলছিল, যে ব্যক্তির কাছে পৃথিবীর সব থেকে অমূল্য সম্পদ হলো মানুষের স্বপ্ন। তবে ওই ব্যক্তি এটাও জানতো যে নিজেদের স্বপ্ন পূরণ করা আসলেই কতটা কষ্টসাধ্য ব্যাপার। এছাড়াও কোনো কারণে স্বপ্ন পূরণ না হলে তার সহ্য করাও আরো বেশি কষ্টসাধ্য। তাই ওই ব্যক্তি এই সমস্যার সমাধানের সিদ্ধান্ত নিল এবং অক্লান্ত পরিশ্রমের দ্বারা একজন বড় জাদুকর হয়ে উঠল, যে জাদুর মাধ্যমে ওই ব্যক্তি মানুষের ভালো উদ্দেশ্য নিয়ে করা যে কোনো উইশ বা ইচ্ছা পূরণ করতে সক্ষম হবে। এখন ওই মহান জাদুকর তার স্ত্রীকে সাথে নিয়ে একটি নির্জন দ্বীপে তার রাজ্য স্থাপন করে, যেখানে ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে বাস করতে আরম্ভ করে। রাজ্যের সবাই তাদের রাজা অর্থাৎ ওই জাদুকরকে খুবই মান্য করত। তারা নিজেদের উইশগুলো ওই জাদুকরের কাছে জমা রাখত, এই আশায় যে একদিন জাদুকর তাদের এই উইশ পূরণ করে দিবে। এরপর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই, যে কিনা এতক্ষণ যাবৎ আমাদেরকে এই গল্পটি শোনাচ্ছিল। মেয়েটির নাম হলো আশা। এই আশাও ওই জাদুকরের তৈরি করা রাজ্য সিটি অফ রোজাসের বাসিন্দা ছিল। আশার দাদু সাভার উইশও জাদুকরের কাছে সংরক্ষিত ছিল। আজ তার দাদু 100 বছরে পা দিয়েছে। এখন আশার মা সাকিনা এসে জানায় আজ রাজা ম্যাগনিফিকো অর্থাৎ ওই জাদুকর একটি উইশ পূরণের অনুষ্ঠান আয়োজন করেছে, যা শুনে আশা ভীষণ খুশি হয়ে যায়, কারণ হয়তো বা আজ এই অনুষ্ঠানে তার দাদা সাভার উইশ পূরণ হয়ে যাবে। এখন আপাতত আশা সাভার জন্মদিনের সেলিব্রেশন বাদ দিয়ে একটি জরুরি কাজের কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। এখানে আমরা আশার গানের মাধ্যমে জানতে পারি এই সিটি অফ রোজাস রাজ্যের সব মানুষেরা মিলেমিশে একত্রে বসবাস করে। আর এই রাজ্যের বিশেষত্ব হলো তাদের রাজা ম্যাগনিফিকো, যে কিনা একজন মহান জাদুকর। ম্যাগনিফিকো তার প্রজাদের উইশগুলো একটি কাচের গোলকের মধ্যে সংরক্ষণ করে রাখে এবং প্রত্যেক মাসে একবার করে এই উইশগুলো পূরণের অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ম্যাগনিফিকো জাদুর মাধ্যমে যে কোনো একজন ব্যক্তির উইশ পূরণ করে। তবে কোনো ব্যক্তি 18 বছর না হওয়া পর্যন্ত রাজার কাছে কোনো রকম উইশ চাইতে পারে না। এমনকি নিজেদের উইশ রাজাকে দেওয়ার পর ওই ব্যক্তি তার উইশের কথা ভুলেও পর্যন্ত যায়, অর্থাৎ সে যে কি চাইছিল সেই জিনিসটাই সে ভুলে যায়। আর এভাবেই কোনো একদিন নিজেদের উইশ পূরণের স্বপ্ন নিয়ে এই রাজ্যের বাসিন্দারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এরপর আশা তার বন্ধু ডালিয়ার সাথে দেখা করতে যায়, যে কিনা রাজপ্রাসাদের একজন রাঁধুনি ছিল। আর মাত্র 1 ঘন্টা পর আশার রাজার সাথে একটি ইন্টারভিউ ছিল, কারণ আশা রাজার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যোগদান করতে চাইছিল। আশা খুবই নার্ভাস ছিল এই ব্যাপারটা নিয়ে, তাই সে ডালিয়াকে ইন্টারভিউ এর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে বলে। ডালিয়া জিজ্ঞাসা করে আশার সব থেকে বড় দুর্বলতা কি। উত্তরে আশা বলে হয়তোবা ছোট ছোট বিষয়ে সে বেশি নার্ভাস হয়ে যায়, এটাই তার দুর্বলতা। কিন্তু ডালিয়া এই ব্যাপারটা মানতে চায় না, বরং সে বলে আশার দুর্বলতা হলো সে সবার খেয়াল রাখতে চায়, সবার ব্যাপারে সে অনেক বেশি চিন্তা করে। তাই ডালিয়া বুঝিয়ে বলে যাতে করে আশা রাজার সামনে সবকিছু সত্যি সত্যি বলে। আশার সাথে কথা বলতে বলতে ডালিয়া কিছু কুকিজ তৈরি করে নেয় এবং তার সুস্বাদু কুকিজের ঘ্রাণে রান্নাঘরের অন্যান্য কর্মচারীরাও দৌড়ে চলে আসে। তখন গাবো নামের একজন ছেলে বলে আশা খুবই বুদ্ধি করে রাজার অ্যাসিস্ট্যান্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ রাজার অ্যাসিস্ট্যান্ট এবং তার পরিবারের সদস্যদের উইশ খুব দ্রুত পূরণ করে দেওয়া হয়। সেই সাথে আশাও কয়েক মাসের মধ্যে 18 বছরে পা রাখতে চলেছে। এর উপর আবার তার দাদা সাবাও অলরেডি 100 বছর হয়ে গিয়েছে। তাই সবকিছু জেনে বুঝে আশা রাজার অ্যাসিস্ট্যান্ট হতে চলেছে, যাতে করে তার এবং সাবার উইশ খুব শীঘ্রই পূরণ হয়ে যায়। এরই মধ্যে রাজ্যের রানী আমায়া সেখানে চলে আসে এবং ইন্টারভিউ এর জন্য আশাকে ডেকে
নিয়ে যায়। যাওয়ার পথে আমায়া রাজার কিছু পছন্দ এবং অপছন্দের ব্যাপারগুলো আশাকে বুঝিয়ে বলে। আমায়া জানায় রাজা কথা বলতে খুব পছন্দ করে, তাই আশা যেন তার কথা শোনার অভ্যাস করে নেয়। সেই সাথে একজন জাদুকরের বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিসের প্রয়োজন হতে পারে, তাই আশা যেন এইসব ব্যাপারে কোনো হস্তক্ষেপ না করে। এরই সাথে আশা যেন ভুল করেও প্রজাদের কোনো উইশ সম্পর্কে জানতে না চায়। আমায়ার অলরেডি আশাকে পছন্দ হয়ে গিয়েছিল, কারণ আশার মধ্যে সে অন্যের প্রতি যত্ন নেওয়ার এবং খেয়াল রাখার একটি বিশেষ গুণ দেখতে পেয়েছিল, যা এটাই প্রমাণ করে যে আশা রাজ্যের প্রজাদের কতটা ভালোবাসে। এখন আমায়া আশাকে ম্যাগনিফিকোর কক্ষে নিয়ে যায়, যেখানে গিয়ে আশা অনেকগুলো জাদুবিদ্যার বই দেখতে পায়। এক পর্যায়ে আশার চোখ একটি বিশেষ বইয়ের উপর গিয়ে আটকে। এই বইটি একটি কাচের মধ্যে আবদ্ধ করা ছিল, তবে ওই কাচের উপর আঁকা নকশাগুলো দেখে আশা মুগ্ধ হয়ে যায়। সে ওই নকশাগুলো স্পর্শ করে দেখতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে রাজা ম্যাগনিফিকো চলে আসে এবং আশাকে ওই বইটি স্পর্শ করতে নিষেধ করে। কিন্তু তা সত্ত্বেও ভুলবশত আশার হাত ওই নকশার উপর পড়ে যায়, যার দরুন ওই নকশায় থাকা মৌমাছিগুলো জীবন্ত হয়ে আশাকেই বিরক্ত করতে আরম্ভ করে। মূলত ম্যাগনিফিকোই নিজের জাদুর সাহায্যে ওই নকশাগুলোকে এইভাবে তৈরি করেছিল, যাতে করে কেউ ওই বইটিতে হাত না দিতে পারে। এখানে ম্যাগনিফিকো নিজেই ওই মৌমাছিগুলোকে আবারও নকশায় রূপান্তরিত করে দেয়। এখন রাজার সাথে দেখা হওয়া মাত্রই এমন বিশৃঙ্খলা তৈরি করে ফেলায় আশা ভেবেই নিয়েছিল যে হয়তোবা ম্যাগনিফিকো তার উপর রেগে গিয়েছে। তবে ম্যাগনিফিকো এইসব বাদ দিয়ে আশাকে প্রশ্ন করে যে সে কেন নিজেকে রাজার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য মনে করে। উত্তরে আশা সর্বপ্রথমে নিজের সেই দুর্বলতার কথা বলে, কিন্তু ম্যাগনিফিকো তো আশার দুর্বলতা নয়, বরং তার শক্তি সম্পর্কে জানতে চাইছিল। উত্তরে আশা নিজের কঠোর পরিশ্রমের দ্বারা যে কোনো কিছু খুব কম সময়ের মধ্যে শিখে নেওয়ার ক্ষমতার কথা বলে। সেই সাথে আশা নিজের আরো একটি বিশেষ গুণের কথা বলে, যেটি হলো ছবি আঁকা। তবে ম্যাগনিফিকোর আশার ছবি আঁকার গুণটিকে খুব একটা বিশেষ বলে মনে হয় না। আশা বলে ছোটবেলায় তার বাবা তাকে একটি ছবি আঁকা শিখিয়েছিল। এখানে আমরা জানতে পারি আশার বাবা একজন দার্শনিক ছিল। আশা প্রায় তার বাবার সাথে একটি বড় গাছের উপর বসে আকাশের তারা দেখত। আশার বাবা বলতো এই তারারাই আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং এটা বিশ্বাস করায় যে আমরা চেষ্টা করলেই নিজেদের সব স্বপ্ন সত্য করতে পারি। এমনকি যেদিন আশার বাবা অনেক বেশি অসুস্থ ছিল, সেদিনও সে আশাকে তারা দেখাতে নিয়ে গিয়েছিল। আর এরপর আশার মাত্র 12 বছর বয়সেই তার বাবা অসুস্থতার দরুন মারা যায়। এই সব কথা শুনে ম্যাগনিফিকো বলে ছোটবেলায় তাকেও অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে। তার পুরো পরিবার এবং তাদের একমাত্র বাসস্থান সবকিছুই কিছু লোভী চোরেরা আত্মসাৎ করে নিয়েছিল। এরপর ম্যাগনিফিকো তার এই রাজ্যটি তৈরি করে, যেখানে সব মানুষরা মিলেমিশে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। এমনকি শুধুমাত্র এই মানুষদের জন্যই সে জাদু শিখেছে, কারণ সে জানে নিজের দীর্ঘলালিত স্বপ্ন ভেঙে যাওয়া অথবা তা পূরণ না হওয়া কতটা কষ্টের। যা শুনে আশা বলে সেও শুধুমাত্র এই কারণেই রাজার সহযোগী হতে চায়। যা শুনে রাজা ম্যাগনিফিকো খুশি হয়ে যায়, তাই সে এবার আশাকে একটি বিশেষ স্থানে নিয়ে যায়, যেখানে সে আজ পর্যন্ত খুব কম সংখ্যক মানুষকেই আসার সুযোগ দিয়েছে। কারণ এই স্থানটিতে রাজ্যের প্রজাদের সেই উইশগুলো কাচের গোলকের মধ্যে সংরক্ষিত ছিল, যা দেখে আশা একেবারেই মুগ্ধ হয়ে যায়। ম্যাগনিফিকো তার গানের মাধ্যমে আশাকে বোঝায় যে প্রজাদের এই উইশগুলো তার কাছে কতটা মূল্যবান, কারণ সে তার প্রজাদের অনেক ভালোবাসে। তাই একজন রাজা হিসাবে নিজের প্রজাদের উইশ পূরণ করা এবং তাদেরকে খুশি করাই তার একমাত্র কাজ। এখানে আশাও ম্যাগনিফিকোর গানের সাথে যোগ দিয়ে এটা জানান দেয় যে তার কাছেও অন্যদের স্বপ্ন পূরণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেও মানুষদের জন্য খুব বেশি কেয়ার করে এবং তাদের স্বপ্নগুলোকে সম্মান করে। সেই সাথে গান গাইতে গাইতে আশা ওই গোলকগুলোর মধ্যে সবার উইশগুলো দেখতে পায়, যেটি ম্যাগনিফিকোর কাছে জমা ছিল। আশার মানুষদের প্রতি এত ভালোবাসা দেখে ম্যাগনিফিকো ফাইনালি তাকে নিজের সহযোগী করতে রাজি হয়ে যায়। ফলে আশাও এখানে খুশি খুশি ম্যাগনিফিকোকে জানায় যে আজ তার দাদা সাভার 100 বছর পূরণ হয়েছে। তাই আশা ম্যাগনিফিকোকে রিকোয়েস্ট করে যাতে করে সে সাভার উইশটি পূরণ করে দেয়, কারণ হয়তোবা এরপর সাভা আর বেশি দিন বাঁচবে না। কিন্তু সহযোগী হিসাবে নির্বাচিত হওয়া মাত্রই আশার এই ধরনের দাবি দেখে ম্যাগনিফিকো কিছুটা অবাক হয়, কারণ কেউই রাজার হয়ে কাজ করতে এসে এত তাড়াতাড়ি তাদের উইশ পূরণের দাবি করে না। তখন ম্যাগনিফিকো আশাকে বুঝিয়ে বলে যে প্রজারা কয়েক মাস, এমনকি অনেকে কয়েক বছরও নিজেদের এই উইশ
উইশগুলো পূরণ হওয়ার আশায় অপেক্ষা করতে থাকে। তাও আশার কথা ভেবে ম্যাগনিফিকো সাবার উইশটি দেখতে যায়, যেখানে সাবার ইচ্ছা ছিল যে সে একজন বড় মিউজিশিয়ান হবে এবং সকলেই তার মিউজিকের খুব প্রশংসা করবে। কিন্তু ম্যাগনিফিকো বলে সাবার উইশের মধ্যে এমন কিছু নেই যা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে। এছাড়াও সাবার এই স্বপ্ন রোজাস রাজ্যের জন্য বিপজ্জনকও হতে পারে। কিন্তু আশা এই কথা মানতে চায় না, কারণ তার দাদু কখনোই এমন কিছু চাইবে না যাতে করে রাজ্যের কোনো ক্ষতি হতে পারে। ম্যাগনিফিকো বলে সে শুধুমাত্র ওই উইশগুলোই পূরণ করে যেগুলো দ্বারা রাজ্যের কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একথা শুনে আশা বুঝে যায় যে এখানকার মধ্যে থেকে অনেক উইশই হয়তোবা আর কখনোই পূরণ করা হবে না। তাই আশা জিজ্ঞাসা করে যে যদি ম্যাগনিফিকো ওই উইশগুলো পূরণ নাই করে তবে সে ওই উইশগুলো মানুষদের কাছে ফিরিয়ে দিচ্ছে না কেন? তাহলে হয়তোবা ওই মানুষগুলো নিজেরাই নিজেদের উইশগুলো পূরণ করার চেষ্টা করতে পারবে। আর যদি তাদের উইশগুলো সত্যিই বিপজ্জনক হয় তখন তাদের ওই উইশগুলো বাস্তবায়ন করা থেকে বিরত রাখা যেতে পারে। যা শুনে ম্যাগনিফিকো বলে আশা আসল কথাটাই ভুলে যাচ্ছে, যে মানুষেরা ইচ্ছাকৃতভাবেই নিজেদের উইশ তার কাছে জমা রাখে, কারণ তারা জানে যে তারা নিজেরা কখনো এই উইশ পূরণ করতে পারবে না। আর এই উইশ পূরণের পথে চলাও বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল। তাই হয়তোবা ম্যাগনিফিকো সবার উইশগুলো নিজের কাছে জমা রাখে, যাতে করে সাধারণ মানুষেরা নিজেদের স্বপ্ন পূরণ করতে গিয়ে চিন্তিত না হয়ে পড়ে এবং নিজেরা সুখে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু আশা ম্যাগনিফিকোর কথাই একদমই একমত হতে পারে না, বরং সে বুঝতে পারে সাধারণ মানুষদের সাথে অনেক বড় অন্যায় করা হচ্ছে। যে স্বপ্ন মানুষকে জীবনে এগিয়ে চলার পথে অনুপ্রেরণা দেয়, সেই স্বপ্ন ম্যাগনিফিকোর কাছে জমা দেওয়ার কারণে তারা নিজেদের স্বপ্নের কথাই ভুলে যাচ্ছে, যা একেবারেই ঠিক নয়। কারণ সাবা আর এই রাজ্যের প্রায় সব প্রজারাই ভালো মনের মানুষ ছিল, তাই তারা সবাই এর চাইতেও বেশি কিছু ডিজার্ভ করে। আশার মুখে এমন কথা শুনে ম্যাগনিফিকো ভীষণ রেগে যায় এবং বলে একমাত্র সেই ঠিক করবে কে কতটুকু ডিজার্ভ করে। ফলে ম্যাগনিফিকোর এমন রূপ দেখে আশাও অবাক হয়ে যায়। এরই মধ্যে আমায়া সেখানে চলে আসে, যে কিনা তার উইশ পূরণের অনুষ্ঠানে ম্যাগনিফিকোকে নিয়ে যেতে এসেছিল। ফলে ম্যাগনিফিকো আবারও কিছুটা শান্ত হয়। সে আমায়াকে বলে আশাকে তাদের সাথে মঞ্চে বসার ব্যবস্থা করে দিতে, কিন্তু আশা এতে রাজি না হলে ম্যাগনিফিকো এক প্রকার জোর করেই বলে তাকে সেখানে যেতে হবে। এরপর ম্যাগনিফিকো মঞ্চে উপস্থিত হয়, যেখানে রাজ্যের সব প্রজারা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিল। ম্যাগনিফিকো প্রথমেই মঞ্চে একটি দম্পতিকে স্বাগতম জানায়, যারা কিনা এই রাজ্যে নতুন এসেছিল। ম্যাগনিফিকো তাদেরকেও নিজেদের উইশগুলো জমা দিতে বলে, যাতে করে তারা নিজেদের স্বপ্নের বোঝা থেকে মুক্ত হয়ে যায় এবং সেগুলো ম্যাগনিফিকোর কাছে যত্নে লালিত হতে থাকে। এরপর ম্যাগনিফিকো প্রজাদের উদ্দেশ্য করে বলে সে আশার কথা মোতাবেক আজ একজন বিশেষ মানুষের স্বপ্ন পূরণ করতে চলেছে। যা শুনে আশার বন্ধুরা ভাবে হয়তোবা ম্যাগনিফিকো সাবার স্বপ্ন পূরণের কথা বলছে, কিন্তু আসলে ম্যাগনিফিকো অন্য একজন মহিলার স্বপ্ন পূরণের কথা বলছিল, কারণ সে ইচ্ছা করেই সাবার স্বপ্ন পূরণ করতে চাইছিল না। এখানে এই মহিলার স্বপ্ন ছিল যে সে কাপড় সেলাই করে এতটাই দক্ষ হয়ে যাবে যে তার কাপড় পুরো রাজ্যে জনপ্রিয় হয়ে উঠবে। তাই ম্যাগনিফিকো ওই মহিলাকে একটি জাদুর কাঁচি দেয়। ফলে নিজের এতদিনের স্বপ্ন পূরণ হয়ে যাওয়ায় মহিলাটি ভীষণ খুশি হয়। তবে সাবার স্বপ্ন আজকেও পূরণ না হওয়ায় আশার বন্ধু ডালিয়া এবং বাকিরা বেশ হতাশ হয়ে পড়ে। এরপর ম্যাগনিফিকো আশাকে উদ্দেশ্য করে বলে যে অবশ্যই এখন আর সে আশাকে নিজের সহযোগী হিসাবে রাখবে না, কিন্তু আশার মায়ের এবং সাবার স্বপ্ন সর্বদা ম্যাগনিফিকোর কাছে যত্নে থাকবে। অর্থাৎ সে কখনোই আর আশার পরিবারের বা আশার কোনো স্বপ্ন পূরণ করবে না। ফলে মন খারাপ করে আশা নিজের বাড়িতে ফিরে যায়। সেখানে পৌঁছে আশা সত্যটা সাবাকে জানায় যে তার উইশ কখনোই পূরণ হবে না, কারণ ম্যাগনিফিকোর মতে সেটি রাজ্যের জন্য বিপজ্জনক হতে পারে। যা শুনে সাবাও বেশ অবাক হয়ে যায়। তবে এখানে আশার মা সাকিনা এটা জেনে অবাক হয়ে যায় যে আশা ওই উইশগুলো দেখার সুযোগ পেয়েছে। আশা বলে সে সাবার উইশটি দেখেছে এবং সেটির মর্ম অনুভব করতে পেরেছে। তাই আশা এখানে সাবাকেও তার ওই উইশের কথা মনে করিয়ে দিতে চায়, যাতে করে সাবাও বুঝতে পারে নিজেদের উইশটা কতটা মূল্যবান, যেটা ম্যাগনিফিকোর হাতে তুলে দেওয়ার কারণে সাবা পুরোপুরিভাবে ভুলে গিয়েছে। কিন্তু সাবা তার ওই উইশের কথা শুনতে চায় না, কারণ যে উইশ কখনো পূরণই হবে না তার সম্পর্কে জানলে হয়তোবা সাবার আরো বেশি কষ্ট হতে পারে। তখন আশা তাকে বোঝায় যে ম্যাগনিফিকো তার ওই উইশ কখনোই পূরণ করবে না, যা একটা অন্যায় ব্যাপার। এছাড়া আশার উইশ আসলেই বিপজ্জনক কিনা সেটা ম্যাগনিফিকো নির্ধারণ করার কে? উত্তরে সাবা বলে ম্যাগনিফিকো এই
রাজ্যের রাজা, তাই সে যদি কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে তবে অবশ্যই তার রাজ্যের ভালোর জন্যই করেছে। তবে আশা তো জানতো যে সাবার এই উইশ কখনোই কারোর জন্য বিপদ ডেকে আনবে না, তাই সে এখানে সাবাকে তার উইশের ব্যাপারে বলতে চাইছিল যাতে করে সে নিজের উইশ পূরণের জন্য নিজেই চেষ্টা করতে পারে। কিন্তু সাবা এখানে এক পর্যায়ে প্রচন্ড রেগে যায়। সাবার এমন আচরণ দেখে আশা খুব কষ্ট পায় এবং দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই জঙ্গলে ঘুরতে ঘুরতে আশা গান গেয়ে নিজের মনের দুঃখ প্রকাশ করছিল। তার মতে ম্যাগনিফিকো যা করছে সবই অন্যায় করছে। মানুষের ওই উইশগুলো দেখার মাধ্যমে সে তা উপলব্ধি করতে পেরেছে, আর কেউ তার কথা মানতেও চাইছে না, এমনকি নিজের আপন দাদাও না। তাই এবার নিরুপায় হয়ে গানের মাধ্যমে আশা তাদের কাছে উইশ চায় যাতে করে এই রাজ্যের মানুষ সেটাই পায় যেটা তাদের প্রাপ্য। কারণ ম্যাগনিফিকো এখানে সাধারণ মানুষদেরকে তাদের উইশগুলো পূরণ হওয়া থেকে বঞ্চিত করে রেখেছিল। তখনই আকাশের একটি তারা জ্বলজ্বল করতে আরম্ভ করে, যার আভা পুরো রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ে। সকলে এই তারার আলো দেখে মুগ্ধ হয়ে যায়, সেই সাথে এই আভা রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে ম্যাগনিফিকোর কাছে থাকা প্রজাদের ওই উইশগুলো নড়ে চড়ে ওঠে, যা দেখে ম্যাগনিফিকো কিছুটা ঘাবড়ে যায়। আমায়া ভাবে ম্যাগনিফিকোর জাদুর কারণেই এই আভা ছড়িয়ে পড়েছে, কিন্তু ম্যাগনিফিকো জানায় যে সে কোনো জাদু করেনি, বরং সে তো এটা নিয়ে চিন্তিত যে এই তারার আলোর প্রভাব তার সংরক্ষিত উইশগুলোর উপর পড়েছে, যা হয়তো বা ম্যাগনিফিকোর জন্য একটি সতর্ক বার্তা হতে পারে। এদিকে আমরা আশাকে দেখতে পাই, যে কিনা ওই তারার আলো দেখে চমকে গিয়েছিল। যদিও আশা জানতো না যে আসলে কি হয়েছে, তবে তার গানের মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো তারা এভাবে জ্বলজ্বল করছে দেখে সে ভীষণ খুশি ছিল। কিন্তু এই সময় আমরা সেই উজ্জ্বল তারাটিকে দেখতে পাই, যেটা এখন আকাশ থেকে নেমে এসে আশার প্রিয় ছাগল ভ্যালেন্টিনোর সাথে খেলা করছিল। যখনই আশা নিজের চোখের সামনে ওই তারাটিকে দেখে তখনই সে হতবাক হয়ে যায়। আশাকে এমন অবাক দেখে তারাটিও ছুটতে আরম্ভ করে। আশাও তখন তার পেছন পেছন দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে ওই তারাটি তার শক্তির মাধ্যমে জঙ্গলের কিছু মাশরুমকে জীবিত করে তোলে, যার ফলে ওই মাশরুমগুলো কথা বলতে আরম্ভ করে। সেই সাথে ওই জাদুর কারণে ভ্যালেন্টিনো এখন মানুষের মতোই কথা বলতে শুরু করেছিল, যা দেখে আশা একেবারেই বিস্মিত হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে একটি তারা আকাশ থেকে নেমে এসেছে এবং নিজের জাদু দিয়ে এইভাবে অসম্ভবকে সম্ভব করে তুলেছে। তাই তখন জঙ্গলের কিছু পশু পাখি এবং গাছপালারা গানের মাধ্যমে আশাকে বোঝায় যে পৃথিবীর সকল সৃষ্টির সাথে তারার সংযোগ রয়েছে। আশার বাবা একবার বলেছিল যে আমাদের সবার তারার সাথে সম্পর্ক রয়েছে, এই তারারাই আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তাই সে নিজের দুঃখ প্রকাশ করতে গিয়ে তারার কাছে উইশ চেয়ে বসেছিল, তবে তার উইশ এইভাবে পূরণ হয়ে যাবে তা আশা কখনোই ভাবতে পারেনি। আশা ওই তারাটিকে জিজ্ঞাসা করে যে সে তার ইচ্ছাগুলো পূরণ করে দিতে পারবে কিনা। একথা বলে আশা তার পরিবারের সদস্যদের স্বপ্নগুলো পূরণ করার উইশ চাইতে শুরু করে। যদিও আশার মনে হয় যে সে স্বার্থপরের মতো কাজ করছে, কিন্তু তাও সে তারাটিকে বুঝিয়ে বলে যে কিভাবে ম্যাগনিফিকো নিজের কাছের মানুষের উইশগুলো বন্দী করে রেখেছে, যা ম্যাগনিফিকো নিজেও পূরণ করবে না এবং সেগুলো তাদেরকে ফিরিয়েও দিবে না। একথা শুনে ওই তারাটি প্রাসাদের দিকে নির্দেশ করে এবং আশাকে প্রাসাদ থেকে সাবার এবং সাকিনার উইশ ফিরিয়ে আনতে বলে। কিন্তু আশার এমনটা করা চুরি বলে মনে হচ্ছিল, তবে পরক্ষণেই সে অনুধাবন করতে পারে যে ওই উইশগুলো এভাবে বন্দী রাখার কোনো অধিকার ম্যাগনিফিকোর নেই, তাই সেগুলোকে ফিরিয়ে আনাটা কোনো চুরি নয়। ফলে ওই তারাটিও তখন উইশ ফিরিয়ে আনতে প্রাসাদের দিকে ছুটতে আরম্ভ করে, কিন্তু আশা তাকে অপেক্ষা করতে বলে, কারণ এর জন্য তাদের ভালো কোনো পরিকল্পনার প্রয়োজন আছে। অন্যদিকে ম্যাগনিফিকো তখন হন্যে হয়ে তার জাদুর বইয়ে ওই উজ্জ্বল আভার রহস্য খুঁজছিল, কিন্তু সে ওই বইগুলোতে এর কোনো উত্তর খুঁজে পায় না। ফলে আমায়া তখন ম্যাগনিফিকোকে এতটা উত্তেজিত না হয়ে বরং শান্ত হতে বলে, কিন্তু ম্যাগনিফিকো বলে এটি তার শান্ত হওয়ার সময় নয়, কারণ তার রাজ্য এখন হুমকির মুখে রয়েছে। তাই ম্যাগনিফিকো এবার সেই নিষিদ্ধ জাদুর বইটি বের করে এবং সেটি ব্যবহার করার কথা বলে, কিন্তু আমায়া ম্যাগনিফিকোকে এমনটা করতে নিষেধ করে, কারণ ওই বইয়ের জাদু এতটাই বেশি ভয়ঙ্কর ছিল যে সেগুলো প্রয়োগ করা হলে পুরো রাজ্য এমনকি ম্যাগনিফিকো নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ম্যাগনিফিকো বলে তার কাছে তার রাজ্য সবার আগে, তাই সে নিজের রাজ্যকে রক্ষা করতে যে কোনো কিছু করতে পারবে। তবুও আমায়া বারবার সতর্ক করতে থাকলে ম্যাগনিফিকো ওই বইটি নিজের স্থানে রেখে দেয়। এরপর আমায়া ম্যাগনিফিকোকে বুঝিয়ে বলে যে তার রাজ্যের
রাজ্যের বাসিন্দারা তাকে কতটা ভালোবাসে এবং সম্মান করে। প্রজাদের জন্য ম্যাগনিফিকোই সব থেকে যোগ্য রাজা। ফলে ম্যাগনিফিকো তার প্রজাদের এই ভালোবাসার শক্তির সাহায্যে যে কোনো বিপদে সফলভাবে কাটিয়ে উঠতে পারবে। এদিকে আশা ওই তারাটিকে লুকিয়ে প্রাসাদের দিকে নিয়ে যায়। তারাটিকে মুরগির খামারের মধ্যে ভ্যালেন্টিনোর সাথে রেখে আশা ডালিয়ার সাথে কথা বলতে যায়, যাতে করে সে কোনোভাবে ম্যাগনিফিকোর সেই বিশেষ কক্ষে প্রবেশ করতে সক্ষম হয় যেখানে ওই উইশের গোলকগুলো বন্দী ছিল। আশা এখানে ডালিয়াকে জিজ্ঞাসা করে যে ম্যাগনিফিকোর স্টাডি রুমে পৌঁছানোর কোনো গুপ্ত রাস্তা আছে কিনা। উত্তরে ডালিয়া জানায় এর উত্তর শুধুমাত্র হাতে গোনা বিশ্বস্ত কিছু মানুষই জানে, যাদের মধ্যে ডালিয়াও একজন। আর এরপর আর কিছু বলতে পারার আগেই ডালিয়া এবং বাকিরা ওই মুরগির খামারের মধ্যে থেকে কিছু শব্দ শুনতে পায়। ফলে তারা বুঝে যায় আশা কিছু একটা লুকানোর চেষ্টা করছে, যে কারণে শেষমেশ আশা তাদেরকে সত্যটা বলতে বাধ্য হয়। গতকাল রাতে সে তারাদের কাছে একটি উইশ চেয়েছিল, এখন একটি তারা তার উইশ পূরণ করতে নিচে নেমে এসেছে। প্রথমে তো তাদের কারোরই এ কথা বিশ্বাস হচ্ছিল না। পরবর্তীতে তারা দেখতে পায় সত্যি সত্যি ওই তারার জাদুর কারণে খামারের মুরগিগুলো এখন নাচছে। তারাটির সাথে দেখা করে ডালিয়া এবং অন্যরা অনেক খুশি হয়ে যায়। এভাবেই তারাটি সাইমনের কাছে এগিয়ে গেলে হঠাৎ করেই সেটি দুঃখী হয়ে যায়, কারণ সাইমনের 18 বছর হয়ে গিয়েছিল। তাই সেও ম্যাগনিফিকোকে নিজের উইশ দিয়ে দিয়েছিল। ফলে নিজের বাঁচার অনুপ্রেরণা সেই উইশের কথা সে ভুলে গিয়েছিল। সেও বেশ বিষণ্ণ প্রকৃতির হয়ে বসবাস করছিল। এখন বাকি সবাই ওই তারাটিকে দেখে খুশি হলেও গাবো এতে খুশি ছিল না। তাই সে বলে আশা যা করছে তা ভয়ানক ফলাফল বয়ে আনতে পারে, কারণ এই রাজ্যে শুধুমাত্র ম্যাগনিফিকোর জাদু করার অনুমতি রয়েছে। কিন্তু আশা বলে এই নিয়ম ম্যাগনিফিকো নিজে তৈরি করেছে, যার আসলেই কোনো ভিত্তি নেই। কিন্তু তাও আশা সবাইকে অনুরোধ করে যাতে করে ম্যাগনিফিকো কোনোভাবে এই তারার কথা না জানতে পারে। এরই মধ্যে সাইরেন বাজিয়ে ম্যাগনিফিকো সবাইকে একত্রিত হওয়ার জন্য ডাক দেয়। তখন আশা আবারও সবাইকে আশ্বস্ত করে বলে যে তার এই উইশ এই রাজ্যের জন্য কোনো ক্ষতি ডেকে আনবে না। তবে তার আগে বাকিদেরকে তাকে একটা কথা দিতে হবে যে তারা ম্যাগনিফিকোকে ওই তারা অর্থাৎ জাদুই তারার ব্যাপারে কিছুই জানাবে না। এই ব্যাপারে কথা দিয়ে সবাই চলে যায়। তারা যাওয়ার পর ডালিয়া আশাকে জিজ্ঞাসা করে যে সে আসলে কি লুকাচ্ছে। তখন আশা আসল সত্যটা ডালিয়াকে খুলে বলে যে সে সবার উইশ ম্যাগনিফিকোর কাছ থেকে ফিরিয়ে আনতে চাইছে, কারণ ম্যাগনিফিকো সেগুলো কখনোই পূরণ করবে না। ডালিয়া বলে তাহলে আশা কেন নিজেই ম্যাগনিফিকোর কাছে সেগুলো চেয়ে নিচ্ছে না, কারণ এইভাবে তো আশা ওই উইশগুলো চুরি করার চেষ্টা করছে। উত্তরে আশা বলে এখন সে চাইলেও হয়তোবা ম্যাগনিফিকো তাকে আর ওই উইশগুলো ফিরিয়ে দিবে না। এছাড়াও সে কোনো চুরি করছে না, কারণ ওই উইশগুলোর উপর ম্যাগনিফিকোর কোনো অধিকার নেই। এগুলোর মালিক সাধারণ জনগণ। যেটা জানার পর ডালিয়াও এবার আশাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে রান্নাঘরের মধ্যে একটি সিক্রেট রাস্তা দেখায়, যেটির মাধ্যমে ম্যাগনিফিকোর স্টাডি রুমে পৌঁছানো সম্ভব ছিল। তাই আশা আর দেরি না করে ওই তারা এবং ভ্যালেন্টিনোকে সাথে নিয়ে ওই গুপ্ত পথ ধরে রওনা দেয়। যাওয়ার আগে সে ডালিয়াকে বলে সে যেন কোনো রকমে ম্যাগনিফিকোকে আটকে রাখে যতক্ষণ না আশা তার কাজ শেষ করে ফিরে আসছে। অন্যদিকে ম্যাগনিফিকো তার সকল প্রজাদের সামনে এসে উপস্থিত হয়, যেখানে প্রথমে সব প্রজারা গতকাল রাতে ওই উজ্জ্বল আভার প্রশংসা করতে শুরু করে, কারণ তারা সবাই ভাবছিল যে সেটি ম্যাগনিফিকোর জাদুর কারণে হয়েছিল। তখন ম্যাগনিফিকো তাদেরকে জানায় যে ওই জাদু সে করেনি, বরং তাদের মধ্যেই একজন রাজদ্রোহী উপস্থিত আছে যে কিনা গতকাল রাতে ওই জাদু করার চেষ্টা করেছিল, যা রাজ্যের নিয়ম অনুযায়ী পুরোপুরিভাবে নিষিদ্ধ। তাই ম্যাগনিফিকো প্রজাদের শঙ্কিত হতে নিষেধ করে এবং আশ্বাস দেয় যে সে খুব শীঘ্রই ওই রাজদ্রোহীকে খুঁজে বের করবে এবং তার কঠোর শাস্তির ব্যবস্থা করবে। যা শুনে অন্য প্রজারা নিশ্চিন্ত হলেও ডালিয়া আশার কথা ভেবে বেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে আশা ম্যাগনিফিকোর ওই স্টাডি রুমে গিয়ে পৌঁছায় ঠিকই, তবে সেখানকার দরজাটি লক থাকায় সে সেটি খুলতে গিয়ে ওই তারাটি ভুলভাল জাদুর প্রয়োগ করে, যার দরুন সেখানে আগুন লেগে যায়। আশা কোনো মতে ওই আগুন নেভাতে সক্ষম হয়, আর এরপর তারা ওই বিশেষ কক্ষটির দিকে এগিয়ে যায় যেখানে সবার উইশের গোলকগুলো বন্দী ছিল। আশা অনেক চেষ্টা করেও দরজাটি খুলতে ব্যর্থ হলে ওই তারাটি নিজেই জাদুর দ্বারা সেই দরজাটি খুলে দেয়। এরপর তারাটি ভেতরে প্রবেশ করে এবং সবার উইশের গোলকগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। সে তো সেগুলো নিয়ে খেলার কথা ভাবছিল, তবে আশা তার এই আশায় পানি ঢেলে দেয় এবং বলে দ্রুত সাবা এবং সাকিনার উইশের গোলকটি খুঁজে নিতে। অন্যদিকে ম্যাগনিফিকো তার প্রজাদেরকে বলে তারা যেন ওই রাজদ্রোহীকে খুঁজতে তাকে সাহায্য করে। এভাবেই নিজের ভাষণ শেষ করে ম্যাগনিফিকো ফিরে যেতে চাইলে ডালিয়া তাকে আটকানোর
বোঝানোর চেষ্টা করে। ডালিয়া ম্যাগনিফিকোকে নানান ধরনের প্রশ্ন করতে আরম্ভ করে, যেমন তার ওই রাজদ্রোহীদের সম্পর্কে কেমন ধরনের তথ্য প্রয়োজন, এছাড়া সেই রাজদ্রোহীকে তারা কিভাবে খুঁজে বের করবে ইত্যাদি। ফলে তখন ডালিয়ার সাথে সাথে অন্য কিছু প্রজারাও ম্যাগনিফিকোকে উল্টোপাল্টা প্রশ্ন করতে আরম্ভ করে। তাদেরকে শান্ত করতে ম্যাগনিফিকো বলে সে নিজের জন্য নয়, বরং প্রজা এবং তাদের উইশগুলোকে নিরাপদে রাখার জন্যই ওই রাজদ্রোহীকে ধরতে চাইছে। একথা শুনে সবাই ভীষণ আতঙ্কিত হয়ে যায়, এই ভেবে যে হয়তোবা তাদের এই উইশগুলো বিপদের মধ্যে আছে। তাই এবার সব প্রজারা মিলে রাজাকে প্রশ্ন করতে থাকে যে তাদের উইশগুলো যে আসলেই নিরাপদে আছে তার নিশ্চয়তা কি, কারণ তারা কখনোই ওই উইশের গোলকগুলো দেখতে পর্যন্ত পায়নি, এমনকি তাদের নিজেদের উইশের কথাও মনে নেই। এছাড়াও কিছু প্রজা নিজেদের দেওয়া উইশগুলো পরিবর্তন করে নতুন কোনো উইশ দেওয়ার কথা বলে, এমনকি তারা একটি নতুন উইশ পূরণের অনুষ্ঠানেরও দাবি করতে থাকে। ফলে প্রজাদের এইসব কথা শুনে ম্যাগনিফিকো ভীষণ রেগে যায়। রেগে গিয়ে সে বলে যদি কোনো ব্যক্তি ওই রাজদ্রোহীকে ধরিয়ে দিতে পারে তবে ম্যাগনিফিকো ওই ব্যক্তির উইশ পূরণ করে দিবে। তবে সেই সাথে ম্যাগনিফিকো এটাও বলে যে যদি কেউ ওই রাজদ্রোহীকে লুকিয়ে রাখতে সাহায্য করে এবং পরবর্তীতে সে এই ব্যাপারে জানতে পারে তবে ওই ব্যক্তির উইশ কোনোদিনও পূরণ হবে না। একথা বলে ম্যাগনিফিকো সেখান থেকে চলে যায়। এদিকে আশা এবং ওই তারা ফাইনালি সাভার উইশের গোলকটি খুঁজে পেয়েছিল। তবে তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে ম্যাগনিফিকো কক্ষে প্রবেশ করে এবং তখন ম্যাগনিফিকো গানের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করছিল, কারণ সে শুধুমাত্র একটু সম্মান এবং ভালোবাসার কারণেই এই রাজ্য তৈরি করেছিল। এমনকি প্রজাদের খুশি রাখার জন্য এত কিছু করার পরও তারা ম্যাগনিফিকোকে আজ এইভাবে প্রশ্নবিদ্ধ করায় সে খুবই কষ্ট পেয়েছে। এই গানের মাধ্যমেই ম্যাগনিফিকো এটাও বলে বসে যে বর্তমান পরিস্থিতি যেভাবে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তার কারণে হয়তোবা সে না চাইতেও ওই নিষিদ্ধ জাদুর বইটি ব্যবহার করতে বাধ্য হবে। তাতে ওই জাদুর দ্বারা কারোর কোনো ক্ষতি হয়ে গেলেও তার কিছু যায় আসে না। মূলত ওই জাদুর বইটি এখন ধীরে ধীরে ম্যাগনিফিকোকে নিজের দিকে আকর্ষিত করতে শুরু করেছিল। এদিকে ওই সময় আশা ভ্যালেন্টিনো এবং ওই তারাটিকে সাথে নিয়ে কোনো রকমে লুকিয়ে পড়ে এবং ম্যাগনিফিকোর এই ক্রোধটি সে লুকিয়ে লুকিয়েই দেখতে থাকে। ফলে সে বুঝতে পারে ম্যাগনিফিকো এবার ভয়ানক কিছু করতে চলেছে। এভাবেই সে কোনো মতে ওই সিক্রেট পথ দিয়ে স্টাডি রুম ছেড়ে বেরিয়ে পড়তে সক্ষম হয়। তবে ততক্ষণে ম্যাগনিফিকোর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাই সে ওই স্টাডি রুমের নিচে একটি সিক্রেট দরজা খুলে দেয় এবং ওই নিষিদ্ধ জাদুর বইটি সাথে নিয়ে ভেতরে প্রবেশ করে। এদিকে বাড়িতে পৌঁছানোর পর সাকিনা ওই তারা এবং ভ্যালেন্টিনোকে কথা বলতে দেখে হতবাক হয়ে যায়। আশা সাভার সেই উইশটির গোলকটি তাকে ফিরিয়ে দেয়। ফলে এত বছর পর নিজের উইশ দেখতে পেয়ে সাভা তার ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে তার এই উইশ কারোর জন্যই ক্ষতিকারক নয় এবং সে ম্যাগনিফিকোকে তার এই উইশ দিয়ে ঠিক করেনি, কারণ সত্যি এই উইশের উপর ম্যাগনিফিকোর কোনো অধিকারই নেই, বরং এসবের দরুন সাভা নিজের দীর্ঘলালিত স্বপ্নগুলো ভুলে যেতে বসেছিল। তাই সাভা এখন নিজের উইশটি পুনরায় অন্তরে ধারণ করে এবং বলে সে হয়তোবা নিজের এই উইশটি দ্বারা কারোর অনুপ্রেরণা হতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও এখন থেকে সে নিজেই তার এই উইশ পূরণের চেষ্টা করবে, যাতে করে অন্যরা তাকে দেখে অনুপ্রাণিত হয়। এখন সাকিনার কাছেও তার উইশের গোলকটি ছিল না, যা দেখে আশা সাকিনাকেও কথা দেয় যে পরের বার সে তার ওই উইশের গোলকটি ফিরিয়ে আনবে। তখনই ম্যাগনিফিকো সেখানে এসে উপস্থিত হয়, যে কিনা কোনোভাবে জেনে গিয়েছিল যে গতকালকের ওই উজ্জ্বল আভাটি একটি তারা ছিল, যেটি কিনা আশার উইশ পূরণ করতে নেমে এসেছে। তাই ম্যাগনিফিকো আশাকে ওই তারার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। সেই সাথে ম্যাগনিফিকো আশাকে উইশের গোলক চুরি করার জন্য দায়ী করতে আরম্ভ করে, কিন্তু এবার আশা সাফ সাফ জানিয়ে দেয় যে সে কোনো চুরি করেনি, বরং এই উইশগুলোর উপর ম্যাগনিফিকোর কোনো অধিকারই নেই, যেগুলো সে কখনোই পূরণ করবে না। তাই এই উইশগুলো ওই সকল মানুষের কাছে ফিরিয়ে দেওয়া উচিত যাদের কাছে এর মূল্য আছে। তবে সাকিনা আশার হয়ে ম্যাগনিফিকোর কাছে ক্ষমা চায় এবং বলে আশা এই ধরনের ভুল আর কখনোই করবে না। আর ঠিক তখনই ম্যাগনিফিকো সাকিনার উইশের গোলকটি বের করে আনে এবং তাকে তার স্বপ্নের কথা মনে করিয়ে দেয়। এমনকি এক পর্যায়ে রাগের বশে ম্যাগনিফিকো ওই উইশের গোলকটি ভেঙেও ফেলে। তবে এর দরুন সাকিনা দুর্বল হয়ে পড়ে। অপরদিকে ম্যাগনিফিকো ওই উইশের দরুন আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। তখন ম্যাগনিফিকো বলতে থাকে যে সে এই উইশের শক্তির কথা তো ভুলেই গিয়েছিল, কারণ এই উইশের মাধ্যমে সে এত বেশি শক্তিশালী হয়ে যেতে পারবে যে তখন যে কোনো অসম্ভবকেও সে সম্ভব করতে পারবে, যা সে এতদিন বোকার মতো ব্যবহার না করে যত্ন করে আগলে রেখেছিল। ফলে এবার ম্যাগনিফিকো আশার উপর আক্রমণ করার উদ্দেশ্যে এগিয়ে আসতে শুরু করে। তখন ওই তারাটি তাকে এমন করা থেকে আটকায়। যদিও তারার অ্যাটাক
থাকে ম্যাগনিফিকোর তেমন কিছুই হয় না, কিন্তু এই সুযোগে আশা এবং বাকিরা ঘোড়ায় চড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আশারা নদী পার হয়ে কাছের একটি ছোট দ্বীপে পালিয়ে যেতে আরম্ভ করে, কিন্তু সাকিনা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল, কারণ তার স্বপ্ন অপূর্ণ রয়ে গিয়েছে, যা তার মনের ভেতর বিষণ্ণতার সৃষ্টি করছিল। ফলে আশা এইসবের জন্য নিজেকেই দায়ী ভাবতে শুরু করে। আশা বলে যদি সে তারাদের কাছে উইশ না চাইতো তাহলে হয়তোবা আজ তার পরিবারকে এইভাবে বিপদে পড়তে হতো না। শুধুমাত্র তাই নয়, আশার কারণে এখন পুরো রোজাস রাজ্য বিপদে পড়েছে। কিন্তু ওই তারাটি আশাকে নিজেকে দোষ দিতে মানা করে। সাকিনাও আশাকে বোঝায় যে এইসব তার জন্য নয়, বরং ওই ম্যাগনিফিকোর জন্যই রোজাস রাজ্য বিপদে আছে। তাই এবার আশা সিদ্ধান্ত নেয় যে সেই রোজাস রাজ্যকে এই বিপদের হাত থেকে রক্ষা করবে। তাই আশা সাবা এবং সাকিনাকে ওই দ্বীপে গিয়ে লুকিয়ে থাকতে বলে। আর এরপর সে ভ্যালেন্টিনো এবং ওই তারাটিকে নিয়ে ম্যাগনিফিকোকে প্রতিরোধ করতে এবং রোজাস রাজ্যকে বাঁচানোর উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ততক্ষণে ম্যাগনিফিকো ওই নিষিদ্ধ জাদুর বইটির সাহায্যে একটি জাদুর কাঠি তৈরি করেছিল, যে জাদুর কাঠির দ্বারা ম্যাগনিফিকো এত বেশি শক্তিশালী হয়ে উঠবে যে এরপর থেকে সে যে কোনো কিছুকে নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারবে। ওই জাদুর কাঠি তৈরির জন্য বিশেষ কিছু উপাদানের পাশাপাশি 3 ব্যক্তির উইশেরও প্রয়োজন ছিল। আর ম্যাগনিফিকো নির্দ্বিধায় 3 মানুষের উইশের গোলক ভেঙেও ফেলে, কারণ তাদের এসব উইশের কোনো মূল্য এখন আর ম্যাগনিফিকোর কাছে ছিল না। ফলে উইশ ধ্বংস হওয়ার সাথে সাথেই ওই 3 ব্যক্তিকেও বিষণ্ণতা গ্রাস করে নেয়। আর এরই মধ্য দিয়ে ম্যাগনিফিকোর ওই জাদুর কাঠিটি তৈরি হয়ে যায়। কিন্তু এইসব দেখে আমায়া নিজেও অবাক হয়ে যায়, কারণ সে কখনোই চাইতো না ম্যাগনিফিকো কোনো ভয়ঙ্কর জাদু প্রয়োগ করে রোজাসের বাসিন্দাদের ক্ষতি করুক। ম্যাগনিফিকো এখানে এই সব কিছুর জন্য আশাকেই দায়ী করতে থাকে। তার মতে আশাই তাকে এমনটা করতে বাধ্য করেছিল, কিন্তু আমায়া এই কথাই বিশ্বাস করত না। তখন ম্যাগনিফিকো তাকেও ভয় দেখানোর চেষ্টা করে। ফলে বাধ্য হয়ে আমায়া এবার ম্যাগনিফিকোর সাথে যোগ দেয় এবং বলে যে সে কখনোই এমন কোনো ব্যক্তির পক্ষ নিবে না যার কারণে রোজাসের ক্ষতি হতে পারে। আর এই রাজ্য ম্যাগনিফিকো এবং আমায়া দুজন মিলে তৈরি করেছিল, তাই রোজাসকে রক্ষা করতে আমায়া ম্যাগনিফিকোর সহায়তা করবে। ফলে এতে করে ম্যাগনিফিকো খুশি হয়ে যায়। তবে আমরা বুঝতে পারি আমায়া এই কথাগুলো মন থেকে বলেনি। এরপর ম্যাগনিফিকো সব প্রজাদের একত্রিত হতে বলে এবং ঘোষণা করে দেয় যে আশাই হলো সেই রাজদ্রোহী। এমনকি তারা ওই 3 ব্যক্তিকে সবার সামনে উপস্থাপন করে এবং বলে যে আশা তাদের উইশগুলো নষ্ট করে দিয়েছে, যার দরুন এই 3 ব্যক্তি বিষণ্ণ হয়ে পড়েছে। ফলে এইসবের জন্য আশাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এদিকে আশাও তখন সেখানে উপস্থিত ছিল। সে এখানে মঞ্চে উপস্থিত আমায়ার দিকে লক্ষ্য করে, যে কিনা খুবই ভীত হয়েছিল। অন্যদিকে ম্যাগনিফিকো সবার উদ্দেশ্যে বলে তাদেরকে আশার রাজদ্রোহী হওয়ার ব্যাপারটা যে বলেছে সে আর কেউ নয় বরং সাইমন নিজে ছিল, যা শুনে ডালিয়া এবং বাকিরা অবাক হয়ে যায়। এদিকে আশা ওই তারার জাদুর সাহায্যে একটি ইঁদুরকে কথা বলার শক্তি দান করে, আর এরপর ওই ইঁদুরটিকে আমায়ের কাছে পাঠায়। ইঁদুরটি আমায়াকে বলে যে একদিন সেই বলেছিল রোজাসের মহত্বই হলো এর সবচেয়ে বড় শক্তি। তাই এখন এই বিপদের সময় একমাত্র আমায়াই পারে রোজাসকে রক্ষা করতে। অন্যদিকে ম্যাগনিফিকো পুরস্কার হিসেবে সাইমনের উইশ পূরণ করতে শুরু করে, যার উইশ ছিল রাজার একজন সৎ এবং বাহাদুর সেফাই হতে পারা। ফলে ম্যাগনিফিকো সাইমনের উইশ পূরণ করে দেয় ঠিকই, তবে ম্যাগনিফিকো নিজের জাদুর দ্বারা সাইমনকেও একজন খারাপ ব্যক্তিতে পরিণত করে ফেলে, যার ফলে সাইমন এবার আশাকে সাহায্যকারী ডালিয়া এবং বাকিদের নামও বলে দেয়। তাই ম্যাগনিফিকো এবার প্রজাদের আশা সহ বাকি রাজদ্রোহীদের খোঁজার নির্দেশ দিয়ে দেয় এবং এর বিনিময়ে তাদেরকে পুরস্কৃত করার আশ্বাস দেয়। এদিকে ডালিয়া এবং বাকিরা ম্যাগনিফিকোর হাত থেকে পালিয়ে একটি গুপ্ত স্থানে এসে পৌঁছায়, যেখানে তারা নিরাপদে লুকিয়ে থাকতে পারবে। সেই সাথে আশাও সেখানে এসে পৌঁছায় এবং এবার সে সবাইকে ম্যাগনিফিকোর আসল উদ্দেশ্যের ব্যাপারে জানিয়ে দেয়। সেই সাথে তাদেরকে এটাও জানায় যে সে নয় বরং ম্যাগনিফিকো নিজেই ওই 3 ব্যক্তির উইশগুলো নষ্ট করেছিল। ফলে এবার সবাই মিলে ম্যাগনিফিকোকে প্রতিরোধ করতে আশার সহযোগিতা করার জন্য রাজি হয়ে যায়। এরই মধ্যে আমায়াও সেখানে এসে উপস্থিত হয়। এবার সেও আশাদের সাথে যোগ দেওয়ার কথা বলে, কারণ সে বুঝতে পেরেছিল ম্যাগনিফিকো প্রজাদের নয় বরং শুধুমাত্র তার রাজার মুকুটকে ভালোবাসে। এমনকি আমায়া এটাও জানিয়ে দেয় যে ম্যাগনিফিকো ওই নিষিদ্ধ জাদু ব্যবহার করে ছোট তারাটিকে ধরার পরিকল্পনা করছে, আর ওই তারার সব শক্তি ছিনিয়ে নিয়ে সে নিজেই মহাশক্তিশালী হতে চাইছে। ফলে তারা সবাই মিলে
মিলে ম্যাগনিফিকোকে প্রতিহত করতে এবং প্রজাদের উইশগুলো তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে আমরা ম্যাগনিফিকোকে দেখতে পাই যে কিনা তখন প্রজাদের উইশগুলোকে একে একে নষ্ট করে ফেলছিল এবং ওই উইশের শক্তিগুলোর মাধ্যমে নিজেকে আরো বেশি শক্তিশালী করে তুলছিল। তখনই আমায়া এসে ম্যাগনিফিকোকে বলে যে তারা আশাকে জঙ্গলের দিকে যেতে দেখেছে, তাই ম্যাগনিফিকো যেন দ্রুত তাকে ধরার জন্য চেষ্টা করে। যা শুনে ম্যাগনিফিকো সেখান থেকে চলে গেলে এই সুযোগে গাবো এবং বাকিরা রান্নাঘরের সেই সিক্রেট পথ দিয়ে সেই বিশেষ কক্ষে এসে পৌঁছায়। এদিকে আশা ম্যাগনিফিকোকে নিজের দিকে ব্যস্ত রাখার প্রস্তুতি নিতে শুরু করে আর ওই তারাটিকে বলে এই সুযোগে সে যেন প্রাসাদে ফিরে গিয়ে সবার উইশগুলো ফিরিয়ে আনতে গাবোদেরকে সহায়তা করে। তাই তারাটিও তার কিছু শক্তি একটি লাঠির মধ্যে সঞ্চয় করে আশাকে লাঠিটি দিয়ে দেয়, যাতে করে সেই জাদুর সাহায্যে সহজেই ম্যাগনিফিকোর মোকাবেলা করতে পারে। এরপর ম্যাগনিফিকো আশাকে ধরতে চলে এলে আশাও পালাতে শুরু করে। তবে আশা তারার দেওয়া জাদু নিয়ন্ত্রণ করতে বেশ হিমশিম খাচ্ছিল। অন্যদিকে গাবো এবং বাকিদের সাথে নিয়ে তারাটি সবার উইশগুলোকে মুক্ত করার চেষ্টা করছিল। অন্য একটি দৃশ্যে আমরা তখন আমায়া এবং ডালিয়াকে দেখতে পাই, যারা কিনা ওই নিষিদ্ধ জাদুর বই থেকে ম্যাগনিফিকোর এই ভয়ানক জাদুর শক্তি অকার্যকর করে দেওয়ার উপায় খুঁজছিল। কিন্তু এক পর্যায়ে তারা জানতে পারে কোনোভাবেই ওই জাদুর কাঠিটি ধ্বংস করা এবং ম্যাগনিফিকোকে জাদু করা থেকে বিরত রাখা সম্ভব নয়। এমনকি এই নিষিদ্ধ জাদু একবার ব্যবহার করলে সেটিকে আর ফিরিয়ে নেওয়া যায় না। অন্যদিকে গাবো এবং বাকিরা শেষ পর্যন্ত ওই উইশগুলোকে মুক্ত করে দিতে সফল হয়, যা দেখে আশাও খুশি হয়। কিন্তু তখনই ম্যাগনিফিকো তাকে ধরে ফেলে। ওই সময় আমরা দেখতে পাই সেটি আসলে ম্যাগনিফিকো নয়, বরং সাইমন ছিল, যে এতক্ষণ যাবৎ ম্যাগনিফিকোর রূপ ধারণ করে আশার পিছু করছিল। ফলে আশা বুঝতে পারে যে ওই তারাটি এখন বিপদের মুখে আছে, কারণ নিশ্চিতভাবে ম্যাগনিফিকো এখন ওই তারাটির শক্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু তারাকে বাঁচাতে হলে আসার আগে নিজেকে সাইমনের হাত থেকে বাঁচানো জরুরি। তখনই জঙ্গলের একটি ভাল্লুক এসে সাইমনের ওপর ঝাঁপিয়ে পড়ে। সাথে আরো কিছু প্রাণীরা এসে সাইমনের ওপর একত্রে আক্রমণ করে, কারণ এরা সবাই এখন তারা জাদুর সাহায্যে আশার বন্ধু হয়ে গিয়েছিল। এখন এই সুযোগে আশা তারাটিকে বাঁচাতে ছুটে যায়। অন্যদিকে প্রজারাও নিজেদের উইশগুলো ম্যাগনিফিকোর কবল থেকে মুক্ত হতে দেখে, আর ঠিক তখনই ম্যাগনিফিকো নিজের পাওয়ার দ্বারা তারা সহ উইশগুলোকে একটি বড় গোলকের মধ্যে বন্দী করে ফেলে। তখন আমায়া ম্যাগনিফিকোর বিরোধিতা করলে সে আমায়াকে আঘাত করতেও দ্বিধাবোধ করে না। এক পর্যায়ে আশাও সেখানে এসে পৌঁছে যায় এবং তারাটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু ম্যাগনিফিকো তার আগেই আশাকেও বন্দী করে ফেলে, আর শেষ পর্যন্ত সে ওই তারাটিকে নিজের জাদুর কাঠির মধ্যে বন্দী করে নেয়, যার ফলে ম্যাগনিফিকো এখন তারার শক্তিও লাভ করেছিল এবং আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তা সত্ত্বেও আশা ম্যাগনিফিকোকে আটকানোর চেষ্টা করতেই থাকে, কিন্তু ম্যাগনিফিকোর শক্তির সামনে আশা কিছুই করতে পারছিল না। এমনকি এক পর্যায়ে ম্যাগনিফিকো রোজাসের আকাশ ধোঁয়ায় ঢেকে দেয়, যাতে করে আজকের পর থেকে কেউই আর কখনোই তারাদের কাছ থেকে উইশ চাইতে না পারে। সেই সাথে সে প্রজাদেরও নিজের জাদু দ্বারা আবদ্ধ করে ফেলে। ফলে আশারও আর করার মতো কিছুই থাকে না। কিন্তু তার মনে পড়ে যায় ছোটবেলায় আশার বাবা তাকে বলেছিল যে আমাদের সকলের মধ্যে একটি লুকায়িত তারা রয়েছে, যে তারার অনুপ্রেরণার সাহায্যে আমরা চেষ্টা করলে যে কোনো কিছু সম্ভব করতে পারি। ফলে আশা গানের মাধ্যমে প্রজাদের এটা বোঝানোর চেষ্টা করে যে তাদের মধ্যে থাকা ওই তারার শক্তি ম্যাগনিফিকোর শক্তির চাইতেও অনেক বেশি শক্তিশালী। তাই এবার প্রজারা আশার সাথে যোগ দেয়, যার ফলে সত্যি সত্যি প্রজাদের মধ্যে অনুপ্রেরণা জেগে ওঠে এবং তাদের এই অনুপ্রেরণার শক্তির সামনে ম্যাগনিফিকোর শক্তি হার মানতে বাধ্য হয়। তাই শেষ পর্যন্ত সবাই ম্যাগনিফিকোর জাদু থেকে মুক্ত হয়ে যায়। এমনকি ওই তারাটিও ম্যাগনিফিকোর ধ্বংসাত্মক জাদুর কাঠির মধ্য থেকে বেরিয়ে আসতে সফল হয়। সেই সাথে মানুষের উইশগুলো পুনরায় মুক্ত হয়ে যায়। ফলে সবাই নিজেদের উইশগুলো ফিরে পায় এবং সেগুলোকে পুনরায় নিজেদের অন্তরে ধারণ করে নেয়, যা তাদেরকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিতে শুরু করে। ফলে ফাইনালি রোজার রাজ্য বিপদ মুক্ত হয় এবং এরপর প্রজারা আমায়ার হাতে রাজ্যের দায়িত্ব তুলে দেয়। সেই সাথে আমরা ম্যাগনিফিকোকে দেখতে পাই, যে কিনা তার ওই জাদুর কাঠির মধ্যেই বন্দী হয়ে গিয়েছিল। তাই আমায়াও এখন ম্যাগনিফিকোকে সেখানেই বন্দী অবস্থায় রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর রোজাস রাজ্যের সবাই আবারও হাসি খুশি ভাবে দিন কাটাতে থাকে। আমায়াও প্রজাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতে থাকে, তবে কোনো জাদুর দ্বারা নয়, বরং বাস্তবেই বিভিন্ন উপায়ে সে প্রজাদের নিজেদের চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে তাদের উইশগুলো পূরণ করার সুযোগ করে দিচ্ছিল। এরপর সাইমন এসে নিজের কৃতকর্মের জন্য আশার কাছে ক্ষমা চায়, কারণ নিজের উইশ সারা জীবন অপূরণ থেকে যাবে
এই ভয়ে সে ম্যাগনিফিকোর সাথে যোগ দিতে বাধ্য হয়েছিল। ফলে আশাও সাইমনকে ক্ষমা করে দেয়। এরপরই তারা আশাকে সেই লাঠিটি দেখায় যেটি সে আশাকে সাহায্যের জন্য দিয়েছিল, কিন্তু ম্যাগনিফিকোর সাথে হাতাহাতির দরুন সেটি ভেঙে গিয়েছিল। তাই এবার ওই তারাটি আশাকে একটি নতুন জাদুর কাঠি দেয়, কিন্তু আশা জাদুর কাঠি নিয়ন্ত্রণ করতে পারবে না। এই ভয়ে সে ওই জাদুর কাঠিটি নিতে চায় না, কিন্তু সবাই জোরাজোরি করলে শেষমেশ আশাও জাদুর কাঠিটি গ্রহণ করে নেয়। যদিও এখনো এই জাদু নিয়ন্ত্রণ করার জন্য অনেক কিছু শেখার আছে, সেই সাথে এবার তারাটিরও বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে, যা ভেবে আশার মন খারাপ হয়ে যায়। যাওয়ার আগে সাবা তারাটিকে উদ্দেশ্য করে বলে কিভাবে সে তারাটিকে সবকিছুর জন্য ধন্যবাদ জানাবে তা তার জানা নেই। উত্তরে আশা বলে তারার কাছে প্রতিনিয়ত উইশ চাওয়ার মাধ্যমে তাকে ধন্যবাদ জানানো সম্ভব, কারণ এতে তারারা খুশি হয়। তারাও এখানে আশার সাথে একমত পোষণ করে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আবারও এক সুন্দর অ্যানিমেশনের গল্প আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। আশা করছি আশার এই উইশের গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সেই সাথে কমেন্টে জানাতে ভুলবেন না এরপর আপনারা কোন মুভির গল্প চান। আজকের গল্পটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।